দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো। ঠিক দেবাংশু ভট্টাচার্যের একটা ভাইরাল ডায়লগ ভাইরাল হয়েছিল যে খেলা হবে, হ্যাঁ, আর সেই খেলা হবে স্লোগানটা আজও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বহন করে চলছে এবং রীতিমতো মেনে চলছে। এবং সেই জীবনতলায় আপনারা জানেন যে এমএলএ কাপ খেলা থেকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তিনি বলছেন 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ের মাটিতে খেলা হবে। হ্যাঁ, খেলা হয়েছে ভাঙড়ের মাটিতে, বিধানসভাতে খেলা হয়েছে, লোকসভাতে খেলা হয়েছে, পঞ্চায়েতে খেলা হয়েছে। সেটা দেখেছে গোটা বাংলার মানুষ। আর সেই খেলায় একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতারা, শাসক দলের নেতারা, যাদবপুরের সংসদ সবাই মিলিতভাবে বলছেন যে খেলা হবে। হ্যাঁ, খেলা করতে চাইছে আইএসএফ নেতাকর্মীরা, সমর্থকরা এবং নওশাদ সিদ্দিকীও খেলা করতে চাইছে। হ্যাঁ, তবে কোন খেলা খেলতে চাইছেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায় খেলা করতে চাইছেন। আর এই প্রসঙ্গে ঠিক রয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি খেলবেন, কোন খেলা খেলবেন, গণতন্ত্রের খেলা খেলবে নাকি ভোটের খেলা খেলবে, কি বলছেন শোনাবো। ভাইজান, জীবনতলাতে এমএলএ কাপের খেলা হয়েছে, সেই খেলা থেকে যাদবপুরের সংসদ বলছেন 2026 বিধানসভায় ভাঙড়ে খেলা হবে। আর খেলা হয়েছে, রক্ত খেলা হয়েছে ভাঙড়ে, সেটা দেখেছে গোটা বাংলার মানুষ। তারপরে সংসদ বলছে খেলা হবে। প্রশ্ন শুরু করে দিয়েছে বাংলার মানুষ, কোন খেলা খেলবে? ব্যাপারটা ওটাই তো, ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ মানুষের, ভোটারদের। সে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। এই রক্ত, খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবাড়ি। উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছি, মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে? ভাঙড়ের মানুষ। আমি ভাঙড়ে বারবার বলেছি, আজকেও বলছি, যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না। কেস কাবাড়ি, মামলা, খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে, আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। যদি খেলাই হতে চাই তাহলে সায়নী ম্যামকে বলুন, তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে। রেফারি আপনাদের অর্থাৎ পুলিশকে সাথে নিয়ে পিটতে এসছেন, আর যখন জনগণ রুখে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন। আর জনগণ তার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না। জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে, পুলিশের বিরুদ্ধে, মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না, আইনের ব্যবস্থায় যাবেন, সবসময় বারবার বলি। তো আমি একটা কথা বলি, দেখুন, আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন। আমি এবার এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না। জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে, সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায়। কাউন্সিলের টিম, যে মাঠে আমিও তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম, যে মাঠে কাউন্সিলের টিম থাকলে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত, যত ভালোই পারফর্ম করতাম। ও রেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে, একটা কাপ রাখতে হবে, এই অবস্থায় দেয়। তো কাউন্সিলর টিম বলে অনেক গলাবাজি করছে। আপনি জানেন যে আমরা, অর্থাৎ এই ডিজিটাল মিডিয়া, এই দেখো তো, বেশ কিছু সাংবাদিক আমরা বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী, আইনজীবীদের মতামত নিয়ে সেগুলো আমরা জনসাধারণ দরবারে তুলে ধরি। সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পার্সনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে। কি বলবেন? দেখুন, কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি, কিন্তু অভিযোগ দায়ের হয়েছে, এটা আমি খবর পেয়েছি। যে বা যারা সাংবাদিকদের উপরে এই গুন্ডামি, মস্তানি, আক্রমণ করেছে, তার আমি তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। মিডিয়া আমার পক্ষে বলতে পারে, আমার বিপক্ষ বলতে পারে, আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে। তথাকথিত আমরা তাদেরকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের উপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ নেমে আসছে, কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে, সাংবাদিকদেরকে মারধর করছে, সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে। কারণ হচ্ছে এটাই, আর এটা 100%-এর মধ্যে 80-85% শাসক দ্বারা নিগৃহীত হচ্ছে এই সাংবাদিকদেরকে। আপনি যেটা বলছেন, ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে, এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে আমি মনে করি। সেই সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে, তার পেশার বাইরে গিয়ে করছে, তার জন্য প্রশাসন আছে, আইন আদালত, বিচার ব্যবস্থা আছে। তার বিরুদ্ধে নোটিশ করুক, তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে। কিন্তু তাকে মারধর করা, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া, তার ফোন ছিনিয়ে নেওয়া, এই ধরনের আচরণ করা,
কোনোভাবেই কাম্য নয়। দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 180টি দেশকে নিয়ে সমীক্ষা করে এই 2024 সালে লাস্ট সমীক্ষা হচ্ছে, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 159, 159 আউট অফ 180। ভাবতে পেরেছেন? 180টা দেশের মধ্যে 159 র্যাঙ্কে আমরা আছি। পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশেই, অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর আক্রমণ নেমে এসছে। কলকাতা হাইকোর্টে একজন বর্ষিয়ান আইনজীবী, যার নাম হচ্ছে আলী আফজাল চাঁদ, তিনি অবশ্যই শাসক দলের ভুল ত্রুটিগুলো তুলে ধরে, সেইটাই শাসক দলের চক্ষুশূল হয়। আলী আফজাল স্যারের উপরেও আক্রমণ হয়েছে, তাদেরকে বলে যে কলকাতা হাইকোর্টে আপনি রাজনৈতিক বাইট দিতে পারবেন। সেটা কোনো উকিল, কোনো আপনার কি বলে মোহরই ঠিক করতে পারে না। চিফ জাস্টিস আছেন, সর্বোপরি ওখানে একটা ভোটাভুটিতে নির্বাচিত একটা অ্যাডভোকেটদের মতো একটা টিম আছে। কোনটা রাজনৈতিক, কোনটা অরাজনৈতিক, কি বক্তব্য দেওয়া যাবে, কি দেওয়া যাবে না, সেটা একটা পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল কোনো দলের অ্যাডভোকেটরা এসে এটা বলতে পারে না। বার আছে, তার থেকে রেজুলেশন যদি পাস করায় সেটা কতটা গণতন্ত্রের মধ্যে থাকলেও বহির্ভূত হলো সেটা প্রশ্ন থাকবে তখন। আর চিফ জাস্টিস আছেন, ওই কাস্টডিটা হচ্ছে টোটালটাই চিফ জাস্টিসের আন্ডারে। সেটা এখন দেখা যাক চিফ জাস্টিস এইটা নিয়ে কি করেন। শেষ প্রশ্ন করবো আপনাকে, আমরা দেখলাম যে বাসন্তীতে আইএসএফ করার অপরাধে 26-এ, এই 21-এ আইএসএফের শহীদ মিনার সবাই গিয়েছিল জনসভায়, তার জন্যে তার বাড়ি ঘরদর ভেঙে দেওয়া হয়েছে। আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বাসন্তী থানার ওসি মাত্র 2জনকে গ্রেপ্তার করে এবং তাদের জামিনযোগ্য ধারা দেয়। তারা হাসতে হাসতে বাড়ি চলে আসে, বাড়ি এসে আবার যারা বিগ্রহ হয়েছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে। আমরা সত্য দেখুন, অত্যাচার চালাচ্ছে কি আমাদের কাছে এখন এই খবরটা এসে পৌঁছায়নি। অত্যাচার করেছে, সব ফুটিয়ে যাচ্ছে, জামিনযোগ্য ধারা দিয়েছে সেটাও আছে। আমরা উকিল সাহেবের সাথে কথা বলছি, এই এফআইআরকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গিয়ে কোনো মামলা করা যায় নাকি সেটা আমাদের আলোচনায় আছে। যদি এটা সম্ভব হয় আমরা উচ্চতর আদালতে যাব। পশ্চিমবাংলায় কম বেশি